তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকে কেবল সাজেশান নয়, কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথমেই মডিউল 1 থেকে যেসব বড় প্রশ্ন তৈরি করতে হবে দেখে নাও। মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদান আর ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক। তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে চলেছো, প্রথম পরীক্ষা হয়েছিল 2023 প্রথম সেমিস্টারের কথা বলছি, তারপর 2024 এবং তোমরা 2025-এর স্টুডেন্ট 26-এ গিয়ে পরীক্ষা দিতে চলেছো। তাহলে তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। এবার বাকি সাজেশান দেখে নাও। আমি সাজেশানের মধ্যে 2023 সালের প্রশ্ন তো রেখেইছি এবং এছাড়া যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নও সাজেশানের মধ্যে ইনপুট করে দিয়েছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো, দ্বিতীয় প্রশ্ন, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতি রাষ্ট্র বলতে কী বোঝো, জাতি রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উদারনৈতিক রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন আছে, দেখো ওয়েস্টফেলিয়া যুগ থেকে একবিংশ শতক পর্যন্ত সার্বভৌমত্বের ধারণার বিবর্তন আলোচনা করো। এই প্রথম 6টা প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন আছে, ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি উল্লেখ করো। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন কি করবে দেখে নাও। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি এখনও কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর আমাদের স্টাডি মেটেরিয়াল যেভাবে রেডি করা আছে, তোমাদের আমি শেষে অ্যান্সার দেখাবো। তোমরা যদি যেটুকু সময় আছে ওই সময়টুকু যদি ভালো করে পড়ো, শুধু পাস করা নয়, ভালো নম্বর তোমাদের অনার্সেই চলে আসবে। দেখো মডিউল 2 থেকে, এবার দেখো মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে, জন রলসের ন্যায় বিচারের তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। গণতন্ত্র কর্তৃত্ববাদ কি পরস্পর বিরোধী ধারণা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, নাগরিকতার উদারনৈতিক তত্ত্বটি সমালোচনা সহ লেখো। পরের প্রশ্ন আছে, প্রতিরোধের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, অধিকার বলতে কী বোঝো, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। তারপরে দেখো, তারপর হচ্ছে সদর্থক স্বাধীনতা ও নঙর্থক স্বাধীনতার পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। কি বললাম, সদর্থক স্বাধীনতা ও নঙর্থক স্বাধীনতার পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। তারপরে দেখো, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার বিভিন্ন প্রকার বা প্রকারভেদ। এবার 5 নম্বরের প্রশ্ন আলোচনায় আসছি। তার আগে বলি, তোমাদের অ্যান্সার কিন্তু আমি দেখাবো শেষে, যে কিভাবে অ্যান্সার তোমরা লিখবে গুছিয়ে। ঠিক আছে, ধৈর্য ধরো, সাজেশনটা ভালো করে ফলো করে যাবে, আশা করি তোমরা উপকৃত হবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, রাজনীতির ধারণা অর্থ ঘুরিয়ে আসতে পারে, রাজনীতির প্রকৃতি আলোচনা করো, এইভাবেও আসতে পারে। তারপরে সাম্য কাকে বলে, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্ব, আইনের সংজ্ঞা, আইনের উৎস, স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা, ডেভিড হেল্ডের গণতন্ত্রের প্রকারভেদ, রাজনৈতিক আনুগত্য সম্পর্কে বার্কারের ধারণা, অজ্ঞানতার পর্দা রলসের ধারণা, জাতি রাষ্ট্রের পার্থক্য, রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতা, ধ্রুপদী গণতন্ত্রের বৈশিষ্ট্য, এবং আরও 2টো প্রশ্ন এখানে দেওয়া আছে। এবং তোমাদের মডেল প্রশ্নপত্রটাও তোমরা একটু দেখে নাও। তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়েই মডেল প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হয়েছে। দেখে নাও মডেল প্রশ্নপত্রটা একটু তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এরপরেই আমি অ্যান্সার অর্থাৎ উত্তর নিয়ে আলোচনায় আসছি। আর প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। যেগুলো বলেছি, যেভাবে বলেছি এইভাবে তৈরি করো, আর প্রত্যেকে ভালো করে পরীক্ষায় লিখে আসবে, ঠিক আছে। দেখে নাও তোমরা, এটা মডেল প্রশ্নপত্র ছিল। এবার প্রশ্নের অ্যান্সার দেখো। এবারে তোমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটা বুঝে নাও। দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্ন মানেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2023 সালের প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদান আর ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো ক্ষমতা, মানে পাওয়ার।
রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডালের মতে ক্ষমতা হলো এমন এক সামর্থ্য যার দ্বারা খ ব্যক্তিকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারে যা খ নিজের ইচ্ছায় কখনো করতো না। মানে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারে যে সে ব্যক্তি কিন্তু নিজের ইচ্ছায় করতো না। সহজ কথায় অন্যের আচরণ বা সিদ্ধান্তকে নিজের অনুকূলে নিয়ন্ত্রণ করার সামর্থ্যই হলো ক্ষমতা। অন্যদিকে ম্যাকিয়াভেলি বা হবসের মতো চিন্তাবিদরা রাষ্ট্রীয় ক্ষমতাকে সমাজের শৃঙ্খলা রক্ষার মূল হাতিয়ার হিসাবে বর্ণনা করেছেন। এবার ক্ষমতার উপাদানের মধ্যে প্রথম উপাদান আছে ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভৌগোলিক আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু, খনিজ, বনজ, কৃষিজ সম্পদ তার ক্ষমতার অন্যতম প্রধান নির্ধারক। পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ একটি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করে। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা ও মানব সম্পদ। বিপুল জনসংখ্যা ক্ষমতার একটি উৎস হতে পারে যদি সেই জনসংখ্যা দক্ষ, শিক্ষিত, কর্মঠ হয়। উন্নত স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি জ্ঞানে সমৃদ্ধ নাগরিকরা যে কোনো রাষ্ট্রের জাতীয় ক্ষমতার একটি বিশাল ভিত্তিস্তম্ভ। তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামরিক সামর্থ্য। আধুনিক বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্পায়ন ছাড়া কোনো দেশে শক্তিশালী হতে পারে না। এর পাশাপাশি একটি শক্তিশালী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সুশৃঙ্খল সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যক্ষ ও সবচেয়ে দৃশ্যমান উপাদান। তারপরে হচ্ছে কি নেতৃত্ব ও কূটনীতি। এবার ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক দেখো, এখানে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। ভালো নম্বর পাওয়ার জন্য এরকম দরকার আছে। বৈধতার সঙ্গে সংযোগ, পয়েন্টটা বোঝো, দেখতে পাবে যে যখন ক্ষমতা যখন বৈধতা বা আইনগত স্বীকৃতি লাভ করে তখনই কর্তৃত্বে পরিণত হয়। অর্থাৎ ক্ষমতা প্লাস বৈধতা মানেই হচ্ছে কর্তৃত্ব। ক্ষমতা হলো বল প্রয়োগ করে কাজ আদায় করার সামর্থ্য, আর কর্তৃত্ব হলো সেই নির্দেশ দেওয়ার আইনসম্মত ও নৈতিক অধিকার। তারপর হচ্ছে সম্মতি বনাম বল প্রয়োগ। শুধু ক্ষমতার ভিত্তিতে অনেক সময় ভয় বা জোর জুলুম হতে পারে, কিন্তু কর্তৃত্ব সর্বদাই জনগণের সম্মতি ও শ্রদ্ধার উপর নির্ভরশীল। জনগণ যখন বিশ্বাস করে যে শাসকের নির্দেশ মান্য করা তাদের নৈতিক ও আইনি কর্তব্য, তখন ক্ষমতা কর্তৃত্বে উন্নীত হয়। এবার দেখো বাকি পোর্শন তোমরা দেখে নাও। এর পরের প্রশ্ন যেমন ছিল আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। আর আবারও বলছি, তোমরা যারা পিডিএফ নোটস কিনতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। কেমন স্টাডি মেটেরিয়াল আছে দেখতে পাচ্ছ। বেশি সময় লাগবে না, যেটুকু সময় আছে ভালো করে পড়লে হয়ে যাবে। শুধু হয়ে যাবে না, ভালোভাবে নম্বর পেয়ে পাস করে যাবে। ভূমিকা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আইন ও সাম্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ধারণা। আইন বলতে বোঝায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত উপযুক্ত সেই সব নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সাম্য বলতে বোঝায় এমন এক পরিবেশ যেখানে কোনো বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিত থাকে এবং সকলের আত্মবিকাশের জন্য সমান সুযোগ বজায় থাকে। আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণকামী রাষ্ট্রে আইন ও সাম্য একে অপরের পরিপূরক এবং দুইয়ের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। তারপরে কি বলা হচ্ছে, আইন ও সাম্যের মধ্যে যে সম্পর্ক, সেখানে প্রথম পয়েন্ট আছে আইন সাম্যের প্রধান রক্ষক। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। সমাজে যদি কোনো আইন না থাকে তবে জোর যার মুলুক তার, অর্থাৎ মৎস্য ন্যায় প্রতিষ্ঠা হবে। শক্তিশালীরা সহজেই দুর্বলদের অধিকার হরণ করবে। রাষ্ট্রীয় আইন তার কঠোরতার মাধ্যমে এই অরাজকতা ও বৈষম্য দূর করে দুর্বলকে সুরক্ষা প্রদান করে। সুতরাং আইন হলো সমাজের সকলের সমান অধিকার নিশ্চিত করার এবং সাম্য বজায় রাখার অতন্দ্র প্রহরী। তারপরে কি আইনের দৃষ্টিতে সমতা। আইন ও সাম্যের সম্পর্কের অন্যতম মূল ভিত্তি হলো আইনের চোখে সকলের সমতা। ইংরেজ আইনজ্ঞ অধ্যাপক ডাইসির বিখ্যাত আইনের অনুশাসন নীতি অনুযায়ী দেশের সাধারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, শাসক পালিত নির্বিশেষে দেশের সকল নাগরিক একই আইনের অধীন। আর এই নীতি সাম্যের ধারণাকে একটি দৃঢ় আইনি বৈধতা দান করে।
এবার বাকি পোর্শন তোমরা দেখো, এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল নোটস রেডি করা হয়েছে। আমাদের অনলাইন কোচিং ক্লাসও হয়। তোমরা যারা পরের সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তারপরে জাতি রাষ্ট্র বলতে কী বোঝো, জাতি রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই প্রশ্নের অ্যান্সারটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিছু দেখাই যে 5 নম্বরের প্রশ্ন কিভাবে তোমরা অ্যান্সার করবে। যেমন এখানে প্রথম প্রশ্ন ছিল যেটা 2023-এর প্রশ্ন, যে রাজনীতির ধারণা অর্থ বা রাজনীতির প্রকৃতি এলেও এই প্রশ্নটার অ্যান্সারই লিখতে হবে। সেটা কিভাবে কভার করবে দেখো। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো রাজনীতি। ইংরাজি পলিটিক্স শব্দটি প্রাচীন গ্রিক শব্দ পলিস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রের শাসন পরিচালনার সঙ্গে যুক্ত যাবতীয় কাজকেই রাজনীতি বলা হতো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত পলিটিক্স গ্রন্থে রাজনীতিকে রাষ্ট্র ও সরকারের কার্যকলাপ হিসাবে বর্ণনা করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতির অর্থ অনেক বেশি ব্যাপক বিস্তৃত। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতি কেবল রাষ্ট্র বা সরকারের আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হলো সমাজে ক্ষমতা, প্রভাব ও কর্তৃত্ব অর্জনের এক নিরন্তর প্রক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের মতে রাজনীতি হলো মানুষের মূল্যবোধের কর্তৃত্বপূর্বক বন্টন। আবার রবার্ট ডাল এর মতো চিন্তাবিদরা মনে করেন রাজনীতি হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে সমাজে ক্ষমতার প্রয়োগ এবং দ্বন্দ্বের মীমাংসা করা হয়। অর্থাৎ সমাজের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর মধ্যে স্বার্থের সংঘাত এবং সেই সংঘাত নিরসনের জন্য গৃহীত নীতি ও প্রক্রিয়াই হলো রাজনীতি। এইভাবে ভালো করে লিখতে হবে, আর খুব বেশি বড় করলে চলবে না। 5 নম্বরের প্রশ্ন কি 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, তোমরা 120 শব্দ দিতে পারো। তার বেশি যদি অনেক বেশি ভেনিয়ে বড় করে লেখো, নাম্বার কিন্তু দেয় না ক্যালকাটা ইউনিভার্সিটি। তাই এইভাবে ভালো নম্বর পাওয়ার জন্য কম্প্যাক্ট নোটস কিন্তু তোমাদের লিখতে হবে।